নমস্কার। আপনি তো এখন কোয়ার্টার ওয়ানের জিডিপি রেজাল্ট তো দেখেইছেন, 23% রিট্রাকশন হয়েছে, অর্থাৎ খুব ভয়ানক পরিমাণে জিডিপি কমেছে। কিন্তু এই সমস্যা থেকে ভারতবর্ষ কিভাবে বেরিয়ে আসতে পারে সেই নিয়ে ডক্টর রঘুরাম রাজন, যিনি কিনা আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর, তিনি একটি আর্টিকেল লিখেছিলেন তার লিঙ্কডইন প্রোফাইলে। সেখানে তিনি সরকারের বিরুদ্ধে গিয়ে, বিভিন্ন সরকারি পলিসির বিরুদ্ধে গিয়ে নানা মতামত প্রকাশ করেছেন। দেখুন, ডক্টর রঘুরাম রাজন আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর, তিনি আদতেই একজন ইন্টেলেকচুয়াল, সুতরাং তার কথা ফেলে দেওয়া যায় না। তো আজকের ভিডিওতে তার মতামত নিয়ে আমরা আলোচনা করব এবং তার কি কনক্লুশন সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক তথ্য নিয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। এখন ডক্টর রঘুরাম রাজন বর্তমানে এই জিডিপি কি করে ঠিক করা যেতে পারে ভারতবর্ষে সেই নিয়ে লিঙ্কডইনে একটি 3টি পাতার আর্টিকেল লিখেছেন, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং তিনি তার মনের শঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমানে জিডিপির যে হাল এবং করোনা ভাইরাসের জন্য যেভাবে শুয়ে পড়েছে আমাদের জিডিপি, তা সত্যিই খুব চিন্তা করার বিষয়। আর বর্তমানে 23% জিডিপি রিট্রাকশনকে তিনি ইউনাইটেড স্টেটস ও ইতালির সাথে তুলনা করেছে। কারণ দেখুন, ইউনাইটেড স্টেটস ও ইতালি এই দুটি দেশকে করোনা ভাইরাস খুব বাজেভাবে আঘাত করেছে। তা সত্ত্বেও তাদের জিডিপি রিট্রাকশন হয়েছে ইতালির ক্ষেত্রে 12.4% এবং ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে 9.5%। আর ডক্টর রঘুরাম রাজন এটাও লিখেছেন যে ইনফর্মাল সেক্টরকে যদি আওতায় আনা হতো তাহলে জিডিপি রিট্রাকশন আরও বেশি পরিমাণে দেখা দিত। সুতরাং শুধুমাত্র ফর্মাল সেক্টরের ক্ষেত্রে জিডিপি রিট্রাকশন হয়েছে 23.9%। এখন ডক্টর রঘুরাম রাজন শঙ্কা প্রকাশ করে বলেছেন যে ভারতবর্ষে করোনা ভাইরাসের প্রভাবের সবথেকে খারাপ দিকটা দেখা এখনও বাকি। এবং যেভাবে আপনি তো দেখতেই পারছেন, ডেইলি 70,000, 80,000, তার পরের দিন 90,000, এভাবে করোনা অ্যাফেক্টেডের সংখ্যা বাড়ছে। সেখানে তো সব কিছু খোলা সম্ভব নয়, লকডাউন থাকবে, পার্শিয়াল লকডাউন থাকবে, ফুল লকডাউন থাকবে। এবং সেই জন্য হাই কন্ট্যাক্ট সার্ভিস যেমন রেস্তোরাঁ, তারপরে ট্যুরিজম, এইসব এলাকা তো বন্ধই রয়েছে। সুতরাং এখান থেকে কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না, ভারতের জিডিপিও বাড়ছে না, আয়ও হচ্ছে না ভারত সরকারের। সুতরাং ভারতের ক্ষেত্রে এটি একটি সুদূর প্রসারী সমস্যা। আর ফিনান্সিয়াল সেক্টরে ভারত সরকার করোনা ভাইরাসের দরুন যে পদক্ষেপ নিয়েছে ডক্টর রঘুরাম রাজন সেগুলোকে ক্রিটিসাইজ করেছেন। যেমন ধরুন, ফুড গ্রেন দেওয়া হয়েছিল পুয়ার হাউস হোল্ডসদের, তারপরে ক্রেডিট গ্যারান্টি করা হয়েছিল এবং বিভিন্ন স্মল ও মিডিয়াম ফার্ম যেগুলোকে কিনা ব্যাংকের থেকে লোন দেওয়ারও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তিনি এগুলোকে ক্রিটিসাইজ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি আত্মনির্ভর ভারত প্যাকেজের কথাই বলছেন, যেখানে 20 লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, যেখানে কিনা ব্যাংক লোনকেও এই প্যাকেজের আওতায় আনা হয়েছিল। এখন তিনি এইগুলোকে ক্রিটিসাইজ করছেন। অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন যে ভারত সরকার মন খুলে খরচা করছে না এবং কিছু ধরে বেঁধে রাখছে। এখন তিনি এর কারণ হিসাবে বলেছেন, ভারত সরকার হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে বেশি খরচা করছে না, হয়তো ভবিষ্যতের জন্য সব সঞ্চয় করে রেখে দিয়েছে। কিন্তু তার মতে ভারত সরকারের এখন খরচা করা উচিত এবং ভারত সরকার যদি এখন ভারতের অর্থ এইভাবে বেঁধে রাখে ভবিষ্যতের জন্য, তাহলে সেটাকে তিনি সেলফ ডিফিটিং স্ট্র্যাটেজি বলেছেন। এখন করোনা ভাইরাসের জন্য বর্তমানে সরকার ভবিষ্যতের এমার্জেন্সির কথা ভেবে টাকা জমাচ্ছে, কিন্তু তাতে কিভাবে আমাদের দেশের বর্তমানে ইকোনমিক্সের ক্ষতি হচ্ছে। এই নিয়ে ডক্টর রঘুরাম রাজন ইকোনমিক্সকে একটা পেশেন্টের সাথে তুলনা করতে বলেছে। একজন পেশেন্টকে আপনি মেডিকেশন দেবেন, ওষুধ দেবেন, ট্রিটমেন্ট করাবেন, সেরকমই আপনি যদি এখন হাউস হোল্ডগুলোকে একটি পেশেন্ট হিসেবে ধরেন, তাদেরকে যদি আপনি হাতে টাকা না দিতে পারেন তাহলে তারা কি করবে? তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানো বন্ধ করে দেবে, হয়তো তারা দুবেলা না খেয়ে থাকবে, কারো কাছ থেকে নেওয়া কোনো লোন মেটাতে পারবে না। অর্থাৎ এর ফলে ধীরে ধীরে যে ডেপ্ট আছে সেটা পাইল আপ হবে। আর এখন যদি কোনো সোসাইটিতে ডেপ্ট পাইল আপ হয় তাহলে প্রচুর পরিমাণে সমস্যা হবে। ধরুন, কোনো রেস্তোরাঁয় কোনো কর্মীকে ছাঁটাই করে দেওয়া হবে এবং ধীরে ধীরে হয়তো সেই রেস্তোরাঁটাই একদিন বন্ধ হয়ে যাবে, কারণ তারা কর্মীদেরকে মাইনে দিতে পারছে না এবং কোনো কাঁচামাল কিনতেও পারছে না, বিক্রিও হচ্ছে না। সুতরাং সরকারের উচিত এখন খরচা করা। এখন ডক্টর রঘুরাম রাজন ইকোনমিক্সকে পেশেন্টের সাথে তুলনা করেছেন এবং বলেছেন জলদি এই পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত। অর্থাৎ তিনি এটাই চাইছেন যে সরকার যেন জলদি এই সমস্যাটাকে অ্যাকনলেজ করে, যাতে ভবিষ্যতে গিয়ে যেন প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন না হতে হয়। আর এখন থেকে সমস্যার সমাধান শুরু করলে ভবিষ্যতে গিয়েও সমস্যা কমই হবে। এখন ভিসব রিকভারি নিয়ে আপনি হয়তো খবরের কাগজেই দেখেইছেন যে ভারতের ইকোনমিক্স আবার রিভাইভ করছে এবং তিনি এই নিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালসদের প্রশ্ন তুলেছেন। ডক্টর রঘুরাম রাজন প্রশ্ন তুলেছেন, তিনি ক্রিটিসাইজ করে বলেছেন যে এইসব গভর্নমেন্ট অফিসিয়াল করোনা ভাইরাসের ধাক্কাকে অনেকটা ভাবেই আন্ডার এস্টিমেট করছে।
এখন এর কারণ স্বরূপ তিনি বলেছেন যে ইউএসএতে যখন আনএমপ্লয়মেন্ট শুরু হয় এই করোনা ভাইরাসের ধাক্কার দরুন, তখন ইউএসের সরকার 20% অফ দেয়ার জিডিপি খরচা করে আনএমপ্লয়েড ইউথদের উপর। তা সত্ত্বেও তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই করোনা ভাইরাসের ধাক্কা কাটিয়ে উঠতে 2021-এরও বেশি সময় লেগে যাবে। সুতরাং আমাদের ভারতবর্ষে, যেখানে আমাদের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো রকম কোনো খরচা শুরু করেনি, মানুষের ব্যাংকের খাতে টাকা পাঠায়নি, সেখানে আমরা কিভাবে ভি শেপ রিকভারির অন্তর্গত হতে পারি? এখন কথা হচ্ছে, ডক্টর রঘুরাম রাজন তো খালি সরকারকে উৎসাহ দিচ্ছেন যে এখনই খরচা করে দেওয়ার জন্য। তাহলে কি সরকারের ডেপ টু জিডিপি বাড়বে না? নিশ্চয় বাড়বে। এবং ডক্টর রঘুরাম রাজন এটাকেও অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন ভারতকে আরও বেশি করে বড় করতে, ইফ ইট কমিটেড টু রিটার্ন টু ফিসক্যাল ভায়াবিলিটি ওভার দি মিডিয়াম টার্ম। এবং এটি কিভাবে সম্ভব সেটা নিয়েও তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন একটি লেজিসলেশন আনতে এটির উপর, অর্থাৎ লেজিসলেশনের মাধ্যমে এখন বেশি বড় করা হবে এবং বেশি খরচা করা হবে, এবং যখন করোনা ভাইরাসের প্যান্ডেমিক চলে যাবে তখন কম খরচা করা হবে। এটার উপরে তিনি একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ বসাতে চেয়েছেন, অর্থাৎ পরে যদি পার্টি পাল্টে যায়, সরকার পাল্টে যায়, তাহলে যেন অন্য কোনো সরকার এসে নতুন কোনো নিয়ম না চাপিয়ে দিতে পারে। এসবের উপরই দেখভাল করবে একটি ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ। এখন ডক্টর রঘুরাম রাজন এটাও বলেছেন সরকার কাদের উপর কত খরচা করবে সেটাকেও প্রায়োরিটাইজ করা উচিত। তিনি বলেছেন যে রুরাল এরিয়াগুলোতে মনরেগা, MNGERA এই স্কিমের মাধ্যমে তো রুরাল এরিয়াতে সবার ব্যাংকে ব্যাংকে তো টাকা পাঠানোই যাবে, এবং তিনি সবার ব্যাংকের টাকা পাঠানোটাকেই উৎসাহ দিচ্ছেন। কিন্তু তার মতে আরবান এরিয়াতেই সমস্যাটা বেশি, কারণ আরবান এরিয়াতে তো এইরকম কোনো স্কিম নেই, মনরেগার মতো তো কোনো স্কিম নেই। সুতরাং গভর্নমেন্টের আরবান এরিয়াজের উপর বেশি ফোকাস করা উচিত। এবং তিনি এটাও বলেছেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট সেক্টর যাদের বিভিন্ন ডেপ্ট রয়েছে তাদের সেগুলোকে পে করে দিতে, তাহলে লিকুইডিটি বজায় থাকবে, অর্থাৎ নগদ টাকা এটা বজায় থাকবে এবং এটা সার্কুলেট হবে, এর মাধ্যমেই জিডিপি আবার উপরে উঠে আসবে। এবং তিনি এটাও বলেছেন বিভিন্ন স্মল ও মিডিয়াম সেক্টর যেগুলো আগের বছর জিএসটি পে করেছিল সেগুলোকে মুকুব করে দিতে। আর গ্রামীণ এলাকাগুলো, রুরাল এরিয়াসগুলোতে কীরকম কী সমস্যা এবং সেগুলো কিভাবে সমাধান করে যেতে পারে সেটা নিয়ে নৌশাদ ফোর্সের একটি আর্টিকেল নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনি এই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখন প্রাইভেট সেক্টরসদের ভূমিকা কি এই নিয়েও ডক্টর রঘুরাম রাজন তার এই আর্টিকেলে আলোচনা করেছেন। তিনি বলেছেন ক্যাশ রিচ প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন, রিলায়েন্স, ওয়ালমার্ট, যাদের করোনা ভাইরাসের দরুন কোনো রকম ক্ষতি হয়নি, এবং কিছু ক্ষেত্রে যেমন অ্যামাজন ও রিলায়েন্সের তো টাকা পয়সা বেড়েইছে, তারা তো আরও ধনী হয়েছে, তারা কিভাবে জিডিপি দাঁড় করিয়েও রাখতে পারে। এই নিয়ে তিনি বলেছেন এইসব কোম্পানির যেসব সাপ্লায়ার্স রয়েছে তারা যাতে শুকিয়ে না মরে যায় সেই নিয়ে এই কোম্পানিগুলো দেখতে পারে, হয়তো তাদের ফান্ডিং করতে পারে, হয়তো তাদের থেকে এখনো সাপ্লাই নিতে পারে, যে কোনো উপায়ে তাদেরকে যেন টিকিয়ে রাখা যায়, তাহলে ভারতের জিডিপি আবার আস্তে আস্তে বাড়বে। এবং তিনি এটাও বলেছেন যে ভারত সরকার বিভিন্ন ছোট ছোট আইডিয়া নিয়ে আসার পরিবর্তে একটি ওয়েল থট আউট প্ল্যান নিয়ে আসতে পারে যাতে ফিনান্সিয়াল ডিস্ট্রেসকে কাউন্টার করা যায়। তিনি আরেকটি উপায় বাতলেছেন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। তিনি বলেছেন ভারত সরকারের তুরন্ত ইনফ্রাস্ট্রাকচারের উপর খুব পরিমাণে জোর দেওয়া উচিত, কারণ ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দিলে বিভিন্ন কোর সেক্টর যেমন সিমেন্ট, স্টিল, লোহা এদের যেমন বিক্রি বাটা এমনিই বাড়বে, ফলস্বরূপ ভারতের জিডিপি তো বাড়বে এবং প্রচুর মানুষের চাকরিরও যোগান হবে। আর এই নিয়ে তিনি সেন্ট্রালকে ক্রিটিসাইজও করেছেন। তিনি বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার যাবতীয় সবকিছু স্টেট গভর্নমেন্ট সবসময় বেশি করে থাকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এই বিষয়ে এখন স্টেট গভর্নমেন্টকে সাহায্য করা উচিত। এখন ভারতের ইকোনমিক্স যে এক্সপোর্টের উপর নির্ভর করবে সেই নিয়ে তিনি বলেছেন যে ভারত সরকারের এখনই তৈরি থাকা উচিত, কারণ অদূর ভবিষ্যতে এক্সপোর্টের প্রচুর পরিমাণে চাহিদার উপরই ভারতের ইকোনমিক্স নির্ভর করবে। কারণ বর্তমানে ওয়ার্ল্ড এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যে করোনা ভাইরাস এমনি নির্মূল হয়ে যাবে, কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে। আপনি তো জানেনই ডেইলি 70,000, 80,000, 90,000 করে আক্রান্ত হচ্ছে। সুতরাং বিভিন্ন দেশ যখন করোনা মুক্ত হয়ে যাবে তাদের তো চাহিদা থাকবেই, তখন ভারতবর্ষ এক্সপোর্টের মাধ্যমে তাদের ইকোনমিক্সকে তুলে ধরতে পারবে আবার। আর এক্সপোর্টের ক্ষেত্রে যেসব লং ডিবেটেড জিনিসপত্র যেমন ল্যান্ড অ্যাকুইজিশন, লেবার, পাওয়ার, এইসব ফিনান্সিয়াল সেক্টরে এইসব জিনিসগুলোকে ভারত সরকার এখনই অ্যাড্রেস করতে পারে এবং এইসব সমস্যার সমাধান এখনই করে নিক, যাতে ভবিষ্যতে এক্সপোর্টের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর সবশেষে তিনি তার এই আর্টিকেল নিয়ে তার কনক্লুশনে লিখেছেন যে ভারতের তো আনফ্রেন্ডলি কান্ট্রিজ রয়েছে, অর্থাৎ তিনি এখানে চীন আর পাকিস্তানকে নিয়ে আলোচনা করছেন। সুতরাং ভারতের আনএমপ্লয়মেন্ট এবং বহির্দেশের যে আক্রমণ সেই দুটোকেই কাউন্টার করতে হবে, এর জন্য ভারতের জিডিপি খুব স্ট্রং থাকা খুবই প্রয়োজনীয়। তো এই পর্যন্তই, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা পয়েন্ট বাই পয়েন্ট তার এই আর্টিকেলে সবকিছু তুলে ধরেছি। এখন আপনার কি মতামত, কিভাবে আমাদের ইকোনমিক্স আরও বাড়তে পারে? যদি কোনো আইডিয়া থাকে তো আপনি লিখবেন, কারণ আমাদের খুবই ভালো লাগে এইসব কমেন্ট পড়তে যদি কেউ সাজেশন দেয়। আর আমরা তো সবসময় বলি ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।